বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। দর্শক, 28 এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণা চলছে, কিন্তু একই সঙ্গে সংশয়টাও বেড়ে উঠছে জনমনে যে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা, হলে সেটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যে শেষ পর্যন্ত লড়াইয়ে যারা আছেন সবাই শেষ পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কিনা, না সরে দাঁড়াবেন। সেই সঙ্গে প্রশ্ন আছে, প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, আধুনিক নগর করবেন, নগর সরকার করবেন, নানান কিছু নির্মাণ করে দেবেন। প্রতিশ্রুতির ফুলঝুরি যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন, তারা বুঝে শুনে দিচ্ছেন কিনা, এগুলো করতে অর্থ ব্যয় কত হবে, এগুলো করবার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেই অর্থের উৎস কি হবে সেগুলো তারা জানেন কিনা, এগুলো নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। তারপরও তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রশ্ন আছে যে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন তিনি কদিন পরেই না কোনো অজুহাতে আবার সরকারি কোনো কর্মকর্তার স্বাক্ষরে এই পদ থেকে তাকে সরে দাঁড়াতে হয়। এইসব নানান প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে তৃতীয় মাত্রার প্যানেলে রয়েছেন, আমার বায়ে বসা আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রাক্তন চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা। তারপরে রয়েছেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালিয়া রহমান, তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আমার ডানে রয়েছেন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোকসানা খন্দকার, তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এবং তারপরে রয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নগরায়নের সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। তালিয়া রহমান, আপনাকে দিয়ে শুরু করি। কেমন হবে বলে মনে হচ্ছে এই নির্বাচন, বা এই যে নির্বাচনী প্রচার অভিযান, শেষ মুহূর্তে প্রস্তুতি, নির্বাচন কমিশনের কার্যক্রম, সব মিলে কি মনে হচ্ছে? পর্যবেক্ষণ কি বলছে? আমরা তো পর্যবেক্ষণ করি, সুতরাং অবশ্যই আশা করব যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বলতে পারি যে নির্বাচনের জন্য সুষ্ঠু এবং অবাধ করার জন্য যে সমস্ত বিধি নিয়ম মেনে চলার কথা, সেগুলো সবগুলো হচ্ছে না, বোধহয় হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সবাই একটু বেশি মাত্রায় চালিয়ে যাচ্ছে। এবং আশা করি যে অন্য দিক দিয়ে কোনো বাধা যদি না আসে, মানে অন্য পক্ষ বিপক্ষ যে যারা দাঁড়িয়েছে কাউন্সিলর অথবা মেয়র পদে, তারা যদি অবাধে প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। একজন তো করতে পারছে না, জানেন, তার স্ত্রী করছে, কিন্তু তাছাড়া কাউন্সিলরদের মধ্যে অনেকে বাধাগ্রস্ত হচ্ছে বলে শুনেছি। এগুলো যদি না হয় এবং ইলেকশন কমিশন যদি চায় যে তারা সুষ্ঠু অবাধভাবে এগুলো যখন কোন রকম ভায়োলেশন হবে, বিধি নিয়মগুলো যখন লঙ্ঘন করা হবে, তখন যেন হুঁশিয়ারি দেয়, তখন যেন সেটা রোধ করার জন্য একটা স্টেপ নেয়। সেগুলো যদি নেন, এখনো পর্যন্ত নিয়েছেন ছোটখাটো ব্যাপারে, কিন্তু বড় ব্যাপারে এখনো পর্যন্ত নেননি। কিন্তু তবুও আপনি যেটা দিয়ে শুরু করলেন সেটাতে আসবো। যেহেতু আমরা পর্যবেক্ষণ করি, আমরা তো চাইব যে ইলেকশনটা হোক, এবং ইলেকশন হবে বলেই মনে হচ্ছে। এবং অবাধ কতটা হবে বলতে পারছি না, কিন্তু সেটা দেখার জন্যই আমরা পর্যবেক্ষণ করছি। আশা করি যে এখনো বলার সময় আসেনি, কিন্তু আজকের যে খবরটা তাতে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম। অনেকে বলেন ইলেকশনে কেন আর্মি লাগবে, কিন্তু আমাদের দেশে যেহেতু এটা এরকম এত সংঘর্ষময় একটা পরিস্থিতি, সেখানে আর্মি থাকাটা উচিত বলে মনে করি। কিন্তু কালকে শুনেছিলাম যে আর্মি থাকবে, কিন্তু আজকে আবার শুনছি যে আর্মি থাকবে। 4 ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশন চিঠি দিয়ে, হ্যাঁ, এটাই তো সিদ্ধান্ত বদল। আর্মি থাকবে, ক্যান্টনমেন্টে থাকবে, যেখানে আসলে তারা থাকি। হ্যাঁ, ক্যান্টনমেন্টে থাকবে। ক্যান্টনমেন্টে ডাকলে আসবে, কখন কোথায় হবে, এতগুলো ভোট কেন্দ্র কখন কিভাবে যাবে, এবং কিভাবে কোনো অসুবিধা যদি হয় সেগুলো কিভাবে ট্যাকেল করবে, তাদের কি ক্ষমতার কিছুই কিন্তু জানা নাই। সকলেই সেজন্য প্রার্থী যারা আছেন তারা বলছেন যে এরকম ভাবে আর্মি থাকা না থাকা একই সমান। কিন্তু আমি বলবো যে থাকা উচিত, এবং প্রথমে থাকা উচিত, কেননা পুলিশের উপর তো মানুষের এমনিতেই আস্থা চলে যাচ্ছে নানা রকম ঘটনা বলে, যেগুলো ঘটলো রিসেন্টলি। জানেন, এই যে পয়লা বৈশাখের দিন, তারপরে অভিজিৎ, তারপরে আরেকজন হলো, এইসব কারণে
পুলিশের উপর আস্থা এমনিতেই কম হয়ে গেছে মানুষের। তো সুতরাং তাতে করে কতটা তারা কনফিডেন্ট ফিল করবে ভোটাররা, সেটা নিয়ে একটু যথেষ্ট সংশয় রয়েছে আপনি মনে করেন। স্থপতি ইকবাল হাবিব, কি মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত এই নির্বাচনের যে ডামাডোল যখন শুরু হলো, এটি আমাদের জন্য বোধহয় একটা বিরাট ডিপার্চার ছিল। আমরা যে অসহনীয় একটি কালো সময় কাটাচ্ছিলাম, তার মধ্যে থেকে ডেফিনেটলি ইট ওয়াজ শাইনিং, ওই ডিপ ক্লাউডের এজের শাইনিং হিসেবেই এটা অভিভূত হয়েছে। আর দ্বিতীয়ত যেটা মনে হয় যে নির্বাচনমুখী মানসিকতা রয়েছে মানুষের, অর্থাৎ নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে চলেছে। এগুলো সবচেয়ে বেশি ক্ষুণ্ণ করবে সেটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহকে নষ্ট করা। এবং জনগণ যখন ভোট কেন্দ্রে যাবে না, তখনই তো ভোটের ফলাফল নিয়ে নানা রকমের প্রশ্ন তুলবার সুযোগ তৈরি হবে এবং নানা ধরনের ঘটনা ঘটাবার সুযোগও তৈরি হবে অবশ্যই। এবং সে কারণেই আমি যেটা মনে করি, নির্মোহ থেকে নির্বাচন কমিশনের যে কাজটা জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, সেটি হচ্ছে জনমানুষকে এই নিশ্চয়তা দেওয়া যে এটিতে আনন্দঘন পরিবেশ হবে, নিরাপদ নিশ্চিত পরিবেশ হবে এবং যার ভোট তার দেওয়ার অধিকারটা নিশ্চিত থাকবে। সেজন্য যদি সেনাবাহিনীর প্রয়োজন হয় সেনাবাহিনী দেবেন, যদি না প্রয়োজন হয় দেবেন না। কিন্তু এখন বলবেন দেব, 4 ঘন্টা পর বলবেন দিচ্ছি না। এই সমস্ত করার ফলে এটি সন্দেহ করবার সুযোগ তৈরি হলো না যে নির্বাচন কমিশন স্বাধীন নয় বা তারা স্বেচ্ছায় পরাধীন, অথবা তারা হয়তোবা সেই দৃঢ়তা দেখানোর জন্য আইন তো তাদেরকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে, আমরা তো অতীতেও দেখেছি। এবং শুধু তাই না, যে সমস্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সেগুলোতে তারা নিজেরাই যেতে পড়ে আর্মিকে নামিয়েছেন। আর এবারেও তারা যদি প্রথমেই বলতেন যে আমরা আর্মি না নামিয়ে এটা করব, তাহলে হয়তো খুব একটা সংসদে তৈরি হতো আমি মনে করি না। কিন্তু একবার বললেন যে আর্মি থাকবে এবং নির্দিষ্ট সময় বললেন যে ওই সময় থেকে ওই সময় থাকবে, 4 দিন থাকবে, তারপরে এখন আবার বলছেন যে থাকবে না। আমি মনে করি এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব সংশয় তৈরি করার মধ্যে দিয়ে নির্বাচনে জনমানুষের অংশগ্রহণকে হুমকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা নিঃসন্দেহে সেই ধরনের নির্বাচন চাই না। যে নির্বাচনে এই যে যারা আমি মনে করি সময় লগ্নি করছেন নেতৃত্বে যাওয়ার জন্য, এই প্রার্থীরা যে দৌড়চ্ছেন তাদের প্রতি এবং ভোটাররা দীর্ঘদিন পরে, আমরা জানি যে সীমানা নির্ধারণ ইত্যাদি ইত্যাদি নামে একটি গণতান্ত্রিক অধিকার যে আমার নগর কিভাবে পরিচালিত হবে সেই নগর পিতা নির্বাচিত করব, সেটিকে আর নির্বাচিত সরকার ব্যবস্থায় ছিল না। সেই জায়গায় ফেরত যাওয়ার এই সুযোগকে ক্ষুণ্ণ করার কোনো ধরনের ঘটনা নির্বাচন কমিশন বরদাস্ত করবে এটি আমি মেনে নিতে পারছি না। এবং সেই সঙ্গে বিভিন্নভাবে চলাফেরায় বাধাগ্রস্ত করা ইত্যাদি ইত্যাদি আমি মনে করি না এগুলির কোনো প্রয়োজন আছে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বিশ্বাস করে তারা এগুলি করতে পারেন বলে আমরা বিশ্বাস করতে রাজি নই। সে কারণে আমি মনে করি নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও গণমানুষের নির্বাচন হবে কিনা, গণমানুষের ভোটের নির্বাচন হবে কিনা এটি নিয়ে সংশয় তৈরি। এই যে বাধার কথা আপনি ইঙ্গিত করলেন, এতে কে লাভবান হচ্ছে বলে মনে হয়? সত্যিকার অর্থে লাভবান হবে তারাই যারা অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে লাভবান হন, যারা শৃঙ্খলার মধ্যে দিয়ে রাজনৈতিক চর্চা দেখতে চান, যারা জ্বালাও পড়াও ইত্যাদি অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে যেতে চান না, অথবা যারা অন্তত দাবি করেন যে এটি কাম্য নয়, তারা লাভবান হওয়ার কোনো সুযোগই নাই। বরং এটাও মনে রাখা দরকার, তাহলে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কে? মানে আমরা যেটি দেখছি, আমরা দেখছি যে সরকারের লোকজন বলছেন যে এটি বিরোধী দলের এক ধরনের নাটক। আবার অন্যদিকে পত্রপত্রিকার যেসব চিত্র বেরিয়ে আসছে, খবর মানে ছবি আসছে বা যাদের পরিচয় আসছে, তাতে দেখা যাচ্ছে তারা সব সরকারের লোকজন। সরকারের মূলত এটি একটি আত্মঘাতী কার্যক্রম বলে আমি অভিহিত করতে চাই। এই জন্য যারা করছেন এবং আওয়ামী লীগ বা সরকার সমর্থিত প্রার্থী আনিসুল্লাহ গতকাল বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটছে, প্রতিদিন আমার ভোট কমছে। সরকারের এই ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পায়, সরকারের কিছুটা নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা প্রকাশ পায় এবং এর ফলশ্রুতিতে সরকার দলীয় যারা পদপ্রার্থী তারা যোগ্যতর থাকলেও তাদের জন্য কিন্তু এটি একটি আত্মঘাতী পজিশন হয়ে দাঁড়াবে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুদা, সত্যিকার অর্থে আমি ইকবাল হাবিব সাহেব যেটা বললেন, আমাদের একটা ক্রান্তিকাল গিয়েছে
প্রায় 3 মাসের অধিক কাল এটা একটা অস্বাভাবিক অবস্থা ছিল, একটা বন্ধ্যাত্ম অবস্থা ছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই সিটি নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবং হয়তো চলার পথে কিছু কিছু জায়গায় কিছু বাধাগ্রস্ত হচ্ছে বা আপনার পিছনের দিকে একটা নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে আমি দীর্ঘদিন সরকারি কাজ করার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু নিজস্ব আইন এবং বিধি আছে। নির্বাচনের সময় ওনারা আমার থেকে আরো ভালো জানবেন, নির্বাচনের সময় এই সমস্ত ক্ষমতাটা থাকে নির্বাচন কমিশনের উপরে। সেই প্রেক্ষাপটে যদি একটা অর্গানাইজেশন তার যে আইন এবং বিধিবিধানগুলো আছে সেগুলাও যদি সত্যিকারভাবে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে, সুনামের সঙ্গে সে যদি ইমপ্লিমেন্ট করে, মানুষ সেখানে তাকে বাহবা দিবে এবং সমস্ত লোক সেখানে অ্যাপ্রিসিয়েট করবে। আমি একটা উদাহরণ দিয়ে আমরা আপনাকে এক্সাম্পলটা বলতে পারি। হাতিঝিল প্রকল্পটা এখন আমাদের ঢাকা শহরের ফুসফুস, ইকবাল হাবিব সাহেব এটার সঙ্গে যুক্ত ছিলেন। আমি যখন এটা ইমপ্লিমেন্ট করতে গেলাম 78 কেসেস এগেনস্ট মি, 78টা কেস, প্রত্যেকটা কেসে ইনজাংশন। এটা বাস্তবায়ন করার এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারবো কিনা সন্দিহান ছিলেন। সেই প্রেক্ষাপটে আমি গিয়ে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমি দেখা করলাম, খায়রুল হক সাহেবের সঙ্গে। আমি যথেষ্ট সহযোগিতা, আমার সততা, নিষ্ঠা এবং আমার যে ইনিশিয়েটিভ দেখে ওনারা সবাই আমার সঙ্গে, আমাকে পুরা হাইকোর্টের মাননীয় বিচারপতিদ্বয় এবং আমাদের আইনজীবীরা, অ্যাটর্নি জেনারেল মহোদয়, মেজবা সাহেব, সবাই আমাকে সহযোগিতা করছে। করার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন 2 পাশে 2টা জনতার মঞ্চ হয়েছে এটা না করার জন্য। সেই জনতার মঞ্চ থেকে আমাদের রাজনীতিবিদরাও যায় সেখানে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। এই ভিতরেও সেই জিনিসটা বাস্তবায়ন করতেছিল। আমার একটা দৃঢ়তা ছিল, আমার একটা কমিটমেন্ট ছিল, আমার একটা মনোবল ছিল যে আমি ফর দ্য গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট, ঢাকা শহরকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করতেছি। সেই প্রেক্ষাপটে আমি সেটা বাস্তবায়ন করতে পেরেছি ইনশাআল্লাহ, এবং অনেকেই সেটা সহযোগিতা করছে। এইখানেও আমি মনে করি যে নির্বাচন কমিশন সমস্ত দায় দায়িত্ব কিন্তু নির্বাচনের সময় আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সমস্ত কিছু তাদের হাতে, এবং যারা আমাদের যে ক্যান্ডিডেট তারা তাদের হাতে, তাদের আইন আছে, বিধি আছে। তারা যদি সত্যিকারভাবে দৃঢ়তার সঙ্গে মনে করে যে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করব, স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে করব, সমস্ত লোক, শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্ব এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমাদের পাশের দেশ ভারত, সেইখানে নির্বাচন কমিশনের যে দায়িত্ব এবং কর্তব্য তারা পালন করতেছে, সেখানে নির্বাচনের 15 দিন, 20 দিন, 1 মাস পরে সেখানে কাউন্ট হচ্ছে ব্যালট পেপারগুলা। সেগুলো যেদিন নির্বাচন হচ্ছে তারা সেই ব্যালট পেপারগুলা তাদের দায়িত্বে থাকতেছে। নোবডি ক্যান রেজ এনি কোশ্চেন, নোবডি ক্যান রেজ এনি কোশ্চেন। 1 মাস পরে, 15 দিন পরে মন্ত্রীদের আটকে দিচ্ছেন, সেখানে তারা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা ক্যান্ডিডেট সেটাকে মেনে নিচ্ছে। এবং নির্বাচনের কাউন্টের সময় যখন হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে তার অপোনেন্ট সেখানে এগিয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে তাকে কংগ্রেচুলেট করতেছে। সেই জন্য আমি মনে করি যে এইখানে সরকার না, বা বিরোধী দল না, বা অন্য কেউ না, এটা হলো নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি, আপনি বলছেন যে দায় দায়িত্ব সমস্তটাই তাদের, অবশ্যই তাদের আইন বিধি সমস্ত কিছু তাদেরকে ক্ষমতা দেওয়া। আমি যদি সেটা অ্যাফোর্ড করি, ভারতীয় নির্বাচন কমিশনের চাইতে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী আইনত। সেখানে হ্যাঁ, আমি প্রয়োজন বোধে সেখান থেকে রিজাইন করবো যদি আমি ক্ষমতা আমরা অ্যাফোর্ড করতে না পারি, আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারি। জি। এবং সেই প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং সাম্প্রতিক যেদিন কোনোদিন চিন্তাও করতে পারে না, পাকিস্তান একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনার সেখানে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার, এবং সেখানে 16 বছর পরে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকটা অর্গানাইজেশন যে এবং আইনবিধি দ্বারা পরিচালিত, তারা যদি প্রত্যেকটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা অর্গানাইজেশন যদি যার উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা পবিত্র আমানত মনে করে সে যদি সেভাবে এগিয়ে যায়, নোবডি ক্যান রেজ এনি কোশ্চেন। অ্যাডভোকেট রোকসানা খন্দকার, একটু অ্যাড করতে চাচ্ছি, ওনার কথার সঙ্গে জড়িত বলে বলছি, সরি। সেটা হচ্ছে যে উনি যেটা বললেন, প্রকৃতই বললেন যে সমস্ত শক্তি কিন্তু, পাওয়ার, ক্ষমতা কিন্তু এখন ইলেকশন কমিশনে। তাদের এই বিষয়ে সচেতন থাকা উচিত, এই জন্য আরো বেশি। কেননা 2008 সালের
নির্বাচনে তাদের উপরে সকলের আস্থা একেবারেই পড়ে গেছিল। সেইটা যদি ঘুরিয়ে আনতে হয় এবং তারা যদি তাদের ক্ষমতা, তারা যে ক্ষমতা অধীনস্থ হয়েছে, যে ক্ষমতা তারা পেয়েছে, সেটা দেখানোর জন্য, সেটা যে প্রকৃতভাবেই তারা করছে সেটা করার জন্য এই নির্বাচনটা সঠিকভাবে করা উচিত। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, যেদিন বিরোধী দল, এখন বলবো কিনা জানি না, কিন্তু বিরোধী পক্ষের একজনের প্রচারণার সময় গাড়ি ভাঙচুর হলো, ঠিক সেই সময়ে মিডিয়ার জার্নালিস্টরা যখন জিজ্ঞেস করলো যে আপনারা এই বিষয়ে কিছু করবেন কিনা, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে নির্বাচন কমিশনের একজন বললেন যে আমরা কোনো অভিযোগ পাইনি। তো এইভাবে আশা করি যে আরো যে কদিন আছে সে কদিনে তারা সঠিকভাবে কাজ করবে। আমি যদি প্রথমে এইভাবে আরম্ভ করি যে নির্বাচন আসলে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নির্বাচনটা। আর আমাদের দেশের নির্বাচন তো একটা জনপ্রিয় একটা ব্যাপার, কারণ জনগণের অনেক অধিকার তারা কখনোই পায় না। একজন নাগরিক হিসাবে ভোটের মাধ্যমে এইটাই কিন্তু একমাত্র পন্থা যেখানে তারা একজন নাগরিক হিসাবে তারা তাদের অধিকারটা আদায় করছে। সেই জন্য প্রতিটি নাগরিক কিন্তু আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ঠিক তেমনি ভাবে এই নির্বাচনের সময় একটা ব্যবসায়ী দিক দিয়ে অনেকে লাভবান হয়, টাকা পয়সার একটা ফ্লো থাকে, সেদিক দিয়েও যারা ব্যবসা করেন বা করেন তারাও এই নির্বাচনটা চায়। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক দলরাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কারণ তাদের কর্মীরা তাদের এই নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়। এবং সেই সাথে সাথে যদি খারাপ রাজনীতি বলি, নির্বাচন বাণিজ্য একটা নমিনেশনের মাধ্যমেও একটা করে। সুতরাং আমি বলবো যে নির্বাচনটা আমাদের দেশে সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক এই মুহূর্তে এই নির্বাচনটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বহুদিন পরে হচ্ছে এবং সেই সাথে সাথে যে একটা এদেশের জনগণ একটা যেরকম একটা স্থবির একটা পরিবেশের মধ্যে ছিল, সেখান থেকে এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসা, সেটা একটা জাতির জন্য, একটা দেশের জনগণের জন্য একটা বিরাট একটা স্বস্তির আশা তারা ফেলছে যে এই নির্বাচনের মাধ্যমে হয়তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাতে আমরা ফেরত আসতে পারি। সেইভাবেই কিন্তু জনগণ এইভাবে দেখছে। এবং আমি বিশ্বাস করি, যদিও আমাদের স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ার কথা নাই এই পর্যন্ত, কারণ আমাদের সংবিধানে স্থানীয় সরকার নির্বাচনকে আসলে দলীয় রাখে না, কিন্তু তারপরেও এই বৃহৎ দুটি দল, তারা তাদের সব দলগুলি, কিন্তু তারপরেও যেহেতু বড় দুটি দল, তারা তাদের ক্যান্ডিডেটকে সবাই দিয়েছে, সমর্থন দিয়েছে। তো সুতরাং এইটা এখন একটা দলীয় পর্যায়ে এসছে। এবং আমি মনে করি যে বড় দল দুটোর কথা আমি বলবো যে তারা এক কৌশল হিসাবে এই নির্বাচনটাকে নিয়েছে। যারা সরকারে আছে তারা মনে করেছে যে এই যেহেতু জনপ্রিয় একটা বিষয়, সুতরাং এই স্থবির এই পরিবেশের মধ্যে যদি এই স্ট্র্যাটেজিটা তারা আনতে পারে, এই কৌশলটা তারা আনতে পারে, জনগণ এটাকে গ্রহণ করবে এবং এই সুতরাং এখানে তাদের এই পরিবেশ থেকে তাদের হয়তো পরিবর্তন আসতে পারবে। হয়তো যে সরকারি দল এইভাবে এইটাকে কৌশল নিয়েছে এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা হয়তো সেটাকে দেখেছে যে তাদেরও একটা কৌশল, যে তাদের অনেক নেতা কর্মীরা কারাগারে আছেন, তারাও হয়তো মনে করেছে যে এটার মাধ্যমে হয়তো তাদেরও তারাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারাও হয়তো আসতে পারবে। কিন্তু আমরা যে নির্বাচনের পরে থেকে এই পর্যন্ত যে সিনারিওটা আমাদের কাছে আসছে, সেটাকে আমি বলবো, আমার কাছে মনে হয় দুইটি বড় দল যারা সরকারি এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছে আমার মনে হয় তাদের কৌশলগুলি কাজে লাগছে না এই কারণে যে সরকারি দল মনে করেছেন যে তারা হয়তো এই কৌশল নিয়ে তাদের ক্যান্ডিডেটকে হয়তো জিতিয়ে আনতে পারবে, আর বিরোধী দল মনে করেছে তাদের কারাগারে আছে, হয়তো এই কৌশলের মাধ্যমে তাদের নেতা কর্মীদের জেল থেকে বার করে আনতে পারবে। কিন্তু আমার কাছে রাজপথে যে আমার কাছে কিন্তু সিনারিওটা এখন এই মুহূর্তে সেরকম মনে হচ্ছে না। কারণ এখন আমরা দেখছি যে নির্বাচনে অনেকদিন হয়েছে, যারা কাউন্সিলর নির্বাচনে দাঁড়িয়েছে তারাও কিন্তু
ঠিকমতো সেইভাবে ক্যাম্পেইন করতে পারছে না, তাদের প্রতি পুলিশি হয়রানি বা নানান রকম হয়রানি চলছে, টেলিফোনে তাদেরকে ক্যাম্পেইন করতে না দেওয়ার জন্য অনেক রকম ভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে। এবং এদিকে এর বিভিন্ন ঘটনার কথা একটু আগে আমরা শুনলাম, যে কালকেও আমরা আজকের খবরের কাগজগুলি তো আছে, যেভাবে আমরা দেখছি সেই জায়গাগুলিতে যদি সরকারি দল বা যারা যে কৌশলটা মনে করেছিলেন যে নির্বাচনের মাধ্যমে এই পদ্ধতি থেকে এই একটা পরিবেশের পরিবর্তন হবে, কিন্তু এইটা কি তাদের জন্য কি ভালো হবে কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন। আর সেটার সাথে সাথে আরেকটা বিষয় আমি যেটাকে বিশেষ জোর দিব এই নির্বাচনের ক্ষেত্রে, যে আমরা সবার কাছ থেকে নারীর কথা, নারী জেন্ডার ইকুয়ালিটি ইস্যু শুনি। আমাদের বাংলাদেশ নারীর অধিকার, নারী আন্দোলন অনেক এগিয়ে গেছে, কিন্তু নারীর ক্ষমতায়নের দিকে অনেক গেছে। কিন্তু আপনি যদি নির্বাচনের সিনারিওটা দেখেন তাহলে কিন্তু এত দুঃখজনক একটা সিনারিও আমি বলবো। মেয়র নির্বাচনে মেয়র ক্যান্ডিডেট হিসাবে তো আমরা নাই, একজন দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে আমরা শুনতে পারছি যে তাকে না দাঁড়ানোর জন্য বলা হওয়ার পরে সে উজ্জ্বল করেছে। এছাড়া কিন্তু মেয়র ইলেকশনে নেই। আর আপনি যদি দেখেন যে সাধারণ আসনে 21 জন নারী, 875 জন টোটাল কাউন্সিলরের মধ্যে মোটে 21 জন। আর দুটি দল থেকে তো যারা দিয়েছে, তাদের সমর্থন দিয়েছে, তাদের মধ্যে আমি বলবো যে বিএনপি থেকে 277-এর মধ্যে 12 জন নারী, আর উত্তরে আর দক্ষিণে 386 জনের মধ্যে 6 জন নারী, তাদের মধ্যে সংখ্যা খুবই কম। তো সুতরাং এইটা যদি সিনারিও হয় তাহলে আমরা কিন্তু নারীর অধিকার, নারীর যে অবস্থান, যে আমরা বলছি সমাজে অনেকে এসে, আমরা কিন্তু এখানে সেই অবস্থানটা দেখছি না। কিন্তু আমরা যখন আবার ক্যাম্পেইনের দিকে দেখছি, আমরা কিন্তু দেখছি অনেক নারীকে ক্যাম্পেইনে আসছে। কিন্তু তাহলে আমাদের কি তাহলে নারীদের প্রতি আস্থাটা কি আমাদের নাই সেখানে? এটাও কিন্তু একটা প্রশ্ন, যে আমরা যখন এত নির্বাচনের কথা বলছি, নারীর অধিকারের কথা বলছি, বাংলাদেশ নারীর অধিকার অনেক বেশি অর্জন করেছে, কিন্তু তারপরেও কিন্তু অবচিত্রটা কিন্তু খুবই দুঃখজনক। ইকবাল হাবিব, আমি একটু শুনতে চাইব যে কাউন্সিলরদের আলোচনায় নাই বা গেলাম সময়ের কারণে, মেয়র প্রার্থী যারা, তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তারা কি বুঝে শুনে দিচ্ছেন? সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুনে দিচ্ছেন কিনা, মানে এগুলো প্রথমত হচ্ছে করবার ক্ষমতা আছে, মানে করবার ক্ষমতাই তার আছে কিনা, আইনত তার ক্ষমতার মধ্যে আছে কিনা, কাঠামোর মধ্যে তিনি আছেন কিনা ওই কাঠামো। আমি মনে করি এই বিষয়টি খুব গত সপ্তাহ থেকে আলোচিত হচ্ছে, এবং বিশেষভাবে ইলেকট্রনিক মিডিয়াতে, যেখানে সরাসরি এই প্রার্থীদের সাথে যোগাযোগ করা যাচ্ছে, জিজ্ঞাসা করা যাচ্ছে, সেই জায়গাতে আমাদের মতো পাবলিকদের অনেকের কারণেই হয়তো এটা ইট হ্যাজ বিন রেইজড। মনে রাখা দরকার, মিথ্যে অজুহাত বা মিথ্যে প্রলোভন অথবা মিথ্যে অঙ্গীকার নির্বাচনী আইন অনুযায়ী একটি অপরাধ। এখন যদি আপনি স্বাভাবিক নিয়মে বলেন যে আমি ফ্লাইওভার করে দিব, আমি যানজট নিরসন করে ফেলব, তাহলে এটি যে মিথ্যা ভাষণ হলো এটি দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কারণ তফসিল 3 অনুযায়ী, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী, একজন সিটি মেয়র এবং তার পুরো অফিস যে কার্যাবলী করার সক্ষমতা রাখেন তার মধ্যে এগুলি আইনত নাই। এবং এই বিষয়গুলো দীর্ঘদিন আলোচনা করে করেই এই জায়গাগুলো অন্তত পরিষ্কার হয়েছে যে আমাদের নগর সরকার ব্যবস্থা ছাড়া স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে কার্যত নগর সেবার জন্য প্রস্তুত করা যাচ্ছে না। এই যে আলোচনা, এই যে দীর্ঘদিন ধরে এই অতলায়তন, এগুলি সব জানা সত্ত্বেও যখন মেয়র প্রার্থীরা এই অঙ্গীকার করেন, আমি পরিষ্কার ভাষায় বলতে পারি এটি নির্বাচনী আইন লঙ্ঘন। বরং আমি একটু যদি ইতিবাচক দিক থেকে দেখি, এইবারই বোধহয় প্রথম প্রার্থীরা ভিন্নতর ভাষায় কথা বলছেন। এইবারই বোধহয় প্রথম প্রার্থীরা কয়েকজন ছাড়া, যেটা বললাম যে যারা হয়তো নিজের ভালো করে তফসিল 3টা পড়েননি, অথবা তারা এই দীর্ঘদিন ধরে যে ধারাবাহিকভাবে মেয়র হানিফ সাহেব থেকে শুরু করে ধারাবাহিকভাবে নগর সরকার আন্দোলন চলছে, কেন চলছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তারা সেটা জানেন না। সেরকম একটা চিন্তা থেকে আরেকটা হচ্ছে একটা অপচ্ছায়া আছে মাথার মধ্যে, যে
সরকার প্রধান এবং সরকারি দলের মদত যদি পাই, আমি বিলের বাচ্চা থেকে ভাগবানিয়ে হতে পারবো। এই ধরনের যে আইন নির্ভর, কানুন নির্ভর এবং ক্ষমতায়ন নির্ভর চিন্তা না করা, এটি যে এক ধরনের অপরাধ, এই ধারণা যারা করছেন সেই দু একজন ছাড়া বাদবাকিদের মুখ থেকে ওগুলো মজার জিনিস বেরিয়ে আসছে। এইবার প্রথম প্রার্থীরা বলছেন মানবিক শহর বানাবো। এইবারই মতো প্রথম প্রার্থীরা বলছেন আমরা ওয়ার্ড ভিত্তিক সেল গঠন করব, যাতে আমাদের ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা থেকে ভেঙে স্থানীয় সরকার আরো ব্যাপকভাবে জনমানুষের কাছে যায়। এইবারই মতো প্রথম অন্তত 4 জন তাদের ইশতেহারে লিখেছেন আমরা নগর সরকার ব্যবস্থায় যাওয়ার জন্য নিজেদেরকে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে যাওয়ার নেতৃত্ব দেব। আমি পরিষ্কারভাবে বলি, একজন মেয়র বর্তমানের আইন অনুযায়ী যদিও অনেক ক্ষমতা কম, কিন্তু 3 ধরনের কাজ উনি করতেই পারেন। একটি হচ্ছে ব্যবস্থাপকের কাজ, মশক নিধন থেকে শুরু করে, যদিও শুনতে খুব খারাপ শোনাবে, সারফেস ড্রেন পর্যন্ত, বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত, এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তার হাতে। এই ধরনের কাজগুলো উনি ব্যবস্থাপক হিসেবে কাজ করতেই পারেন। আরেকটি বড় কাজ আসলে উনি করতে পারেন, সেটি হচ্ছে উনি একজন কোঅর্ডিনেটর অথবা সাংগঠনিকভাবে যদি বলি আমরা, যিনি সকলের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করতে পারেন। যে 54টা সংস্থা কাজ করে তাদের প্রত্যেকের সাথে সমন্বয় করেই সমন্বিত কার্যক্রম নেওয়া যায়। সেই ক্ষমতা কি ওনার আছে? উনি কিভাবে করবেন সেই ক্ষমতা? ওনার কথা ওই 54টি সংস্থাকে শুনবে। আমি যাই সেই জায়গাটা একটুখানি যাচ্ছি। আরেকটু হচ্ছে উনি নেতৃত্ব দিতে পারেন সত্যিকার অর্থে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে জনমানুষের যে চাহিদা, যে একমাত্র নির্বাচিত প্রতিনিধি ওই 54 জনের মধ্যে আপনি, অতএব আপনার কাছেই তো দাবি করব, সেই জায়গায় জনগণের দাবিকে প্রতিফলিত করে কার্যকর নগর ব্যবস্থায় চলে যাওয়া। এখন এই কথাটা যে বললাম, এর কারণ হচ্ছে এই সরকার প্রধান থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক সরকার এটি অনুভব করেছে যে নগর সরকার ব্যবস্থাপনা ছাড়া নগরবাসীর এই জটিল অঙ্ক সমাধান করা যাচ্ছে। কিভাবে অনুধাবন করেছেন বলে মনে হলো? এই অনুধাবনের কাজটা ওনারা করেছেন বলে ক্ষমতায়ন করেননি, কিন্তু পদ্ধতিগতভাবে বিভিন্ন কাজ করেছেন। যেমন প্রথম যখন হানিফ সাহেব এই দাবি তুললেন, তখন বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি জিলুর রহমান সাহেবকে দিয়ে একটা কোঅর্ডিনেশন সেল তৈরি করলেন। তার মানে প্রয়োজন অনুভব করেছেন, কিন্তু কোঅর্ডিনেশন সেল করে একজন মন্ত্রীকে বসালেন যার অধীনে সিটি কর্পোরেশনের একটি অঙ্গ। কিন্তু হানিফ সাহেব এটি চাননি। উনি চেয়েছিলেন যে আমার দক্ষতায়, নেতৃত্বে এই 54টি সংস্থা তাদের পরিকল্পনা, নিজ নিজ পরিকল্পনা করতে পারে। এই জায়গাটা একটুখানি ছোট করে ক্লিয়ার করি। যেমন ধরেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাজ হচ্ছে পরিকল্পনা তৈরি করা, বাস্তবায়ন করবেন মেয়র, এবং তার কাজ হবে প্রণয়ন করে এটা দে উইল বি অ্যাকচুয়ালি দ্য সাপ্লায়ার অফ দ্য গুডস, এবং মেয়রের কাজ হবে সেটা এক্সিকিউট করা। এবং আলটিমেটলি ওই পুরো কোঅর্ডিনেশন সেল কাজ করেনি। পরবর্তীতে খোকা সাহেবের সময় একই রকম পদ্ধতিতে উনিও দাবি করলেন যে এটি ছাড়া তো চলছে না। কিছুদিনের জন্য মহিউদ্দিন চৌধুরীও করেছিলেন খোকা সাহেবের ঘটনাটা আরো মজার। কিছুদিনের জন্য খোকা সাহেবকে এই ক্ষমতায়ন করা হলো, এবং দেখা গেল ওনার ডাকা সভাগুলিতে এই সংস্থা প্রধানের একজনও আসলেন না। তারপরে যেটা ঘটল, খোকা সাহেব সারেন্ডার করার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি সচিব ছিলেন, মুখ্য সচিব ছিলেন কামাল সিদ্দিকী সাহেবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলো যে এই কোঅর্ডিনেশনটা অন্তত উনি করুক। মূল জায়গাটা তার দাঁড়ালো কোঅর্ডিনেশনের প্রয়োজনটা কিন্তু তার মানে সরকার অনুধাবন করছেন, কিন্তু ক্ষমতা দিচ্ছেন 59 সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী যে ক্ষমতায়নের মাধ্যমে সেটা করার কথা, সেটা করতে পারে। এক কথায় বললে স্থানীয় সরকারকে শক্তিশালী করবার ক্ষেত্রে কোনো মঞ্চ। এবং এই ক্ষেত্রে যেটা হলো, মুখ্য সচিবের আহ্বানে যখন সভাগুলি ডাকা হলো, কি দুর্ভাগ্য, বাহিনী প্রধান সহ সকলেই উপস্থিত থাকবে। না, এটা তো খুব সিম্পল রিজন আছে। সিম্পল রিজনটা হচ্ছে যে এত ক্ষমতা, এত কিছু, একজন এত জনগণের ভোটের সংখ্যা কত, ভোটারদের সংখ্যা ভোটে হয়,
কিন্তু অপসারণ যদি দেখেন আপনি, একজন ডিভিশনাল কমিশনার কোন লেভেলে একজন কর্মকর্তা তাকে অপসারণ করতে পারে, তাকে যে লেভেলে একজন কর্মকর্তা অপসারণ করতে পারে তার সাথে উপরে লেভেলে কর্মকর্তা কেন তার মিটিং কল করলে আসবে, সেটাও কিন্তু একটা বিষয়। সেটাই বলছি যে ঠুটো জগন্নাথ আর এটি কি ধরনের আইন যে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে যে কোনো একজন সরকারি কর্মকর্তা কোনো একটা আইনি মারপ্যাচে তাকে অপসারণ করবে? যতক্ষণ পর্যন্ত বলি, দুর্ভাগ্যের জায়গাটা কি জানেন, জনগণ এবং আমরা সকলে মিলে চাচ্ছি রাজনীতিবিদরা যারা জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হচ্ছেন, জনপ্রতিনিধি, তাদের হাতে ক্ষমতাটা থাকুক। রাজনীতিবিদরাই যেন চাচ্ছেন না যে এই ক্ষমতায়নের মাধ্যমে আরেক রাজনীতিবিদ সেই ক্ষমতাটা পাক। তারা প্রশাসকের সেটি আমরা দেখছি যে সংসদে আসলে কোন সংসদ সদস্যরা চান না স্থানীয় সরকার শক্তিশালী হোক। এটার বটম লাইনটা যদি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, আমরা যারা আন্দোলন করি, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থার যে লোভাতুর জায়গায় সরকার ব্যবস্থা চলে গেছে বঙ্গবন্ধুর পরের থেকে শুরু করে, সেই জায়গাটাই আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবে একটা এক পেশের অবস্থানে তৈরি করেছে। এখন আমাদের সবকিছুই কেন্দ্রীভূত, এবং যার কারণে ঢাকাও কিন্তু কেন্দ্রীভূত। ঢাকার সমস্যার সবচেয়ে বড় কারণ তো অভিবাসন। কন্টিনিউয়াসলি 7 থেকে 8% অভিবাসন হচ্ছে। স্থানীয় সরকার শক্তিশালী করার কথা বলছে, তত মনে হচ্ছে ক্ষমতাটা আরো বেশি কেন্দ্রীভূত হচ্ছে, এবং সেটি হচ্ছে মূল কারণ। আমি মনে করি যে উনি কিছুটা এই বিতর্ক তো বহুদিন আমরা করেছি যে রাজুক বেশি ক্ষমতাবান না ঢাকা সিটি কর্পোরেশন, সিডিএ বেশি ক্ষমতাবান না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বলছি কিন্তু ওই যে মানে যে কোনো সরকার আসে, সরকাররা মনে করে যে তার ক্ষমতাটা যদি ওইটাকে পুরোপুরিভাবে আইন বিধি দ্বারা যদি শক্তিশালী করা হয়, তাহলে তাদের ক্ষমতাটা আবার চলে যায় কিনা। সেই প্রেক্ষাপটে আমরা ইকবাল হাবিব সাহেব এবং নগর পরিকল্পনাবিদ এবং আমি নিজেও দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে আমরা যে জিনিসটা চাই, এটা ব্যালেন্স করা দরকার। সেই ব্যালেন্সটা করতে হলে যিনি মেয়র হবেন তাকে কিন্তু ক্ষমতাবান করতে হবে, এবং সেটাকে ব্যালেন্স করতে হলে সরকারের সঙ্গে একটা ব্যালেন্স, একটা ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থাটা করা যায় ইজিলি। যিনি মেয়র হবেন তাকে কিন্তু এই যে 54টা অর্গানাইজেশন ঢাকা শহরে কাজ করে, এগুলার কোঅর্ডিনেটর হিসেবে ওনাকে কাজ করার জন্য এবং সমস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল প্ল্যানিংটা করতে হবে। সেই প্ল্যানিংটা করে সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেইখানে সরকারের সঙ্গে ব্যালেন্স করার জন্য একজন মন্ত্রী স্পেশালি অনলি ফর ঢাকা সিটি, যে 2 কোটি লোকের আজকে বসবাস, সেইখানে এটা হলো আমাদের হার্ট। এবং মেয়রকে যদি ক্ষমতাবান করা হয় মন্ত্রীকে দরকার হবে না। মন্ত্রীকে দরকার হচ্ছে যেটা বললো মেয়রের ভিতরে এবং সরকারের ভিতরে অনেক সময় হয়তো হইতে পারে, অনেক সরকার মনে করতে পারে মেয়রকে যে এই ক্ষমতাগুলো দিই উনি অনেক ক্ষমতাবান হয়ে যাবে। এটা আমি বিনয়ের সঙ্গে বলছি, সাংঘাতিক দ্বিমত করি। এই জন্য আপনারা খেয়াল করে দেখেন, 8 জন এমপি মেম্বার অব দ্য পার্লামেন্টের সমান এরিয়া নিয়ে এই 2 জন মেয়র ইলেকশন করছে। তার মানে একজন মেয়রের পিছনে 4 জন মেম্বার অব দ্য পার্লামেন্টের ক্ষমতা থাকার কথা। একজন মন্ত্রী তো আসলে একজন এমপি। তো একজন মন্ত্রীকে যদি আস্থায় নিতে পারেন, একজন নির্বাচিত 4 জনের এরিয়ার সমান ভোটে নির্বাচিত একজন মেয়রকে কেন আস্থায় নিতে পারবেন না? এটা তো রাজনৈতিক একটা সাংঘাতিক রাজনৈতিক। আমি বলছি যে এটা শুধুমাত্র ওইটাকে দিয়ে ওই কোঅর্ডিনেশনটা যদি কোনো প্রবলেম হয়, যেটা বলতেছে যে অর্গানাইজেশন হেড অফ দ্য অর্গানাইজেশনকে ডাকতেছে, সচিবকে ডাকতেছে বা অমুককে ডাকতেছে, সেখানে যদি এটা মনে করে তাকে আইদার ক্ষমতা তাকে বাড়াই দিতে হবে, দিয়ে আইন এবং বিধি সেভাবে সংশোধন করতে হবে, অথবা যে এটাকে ব্যালেন্স করার জন্য একজন মন্ত্রী থাকলো অনলি, যে এতগুলো মন্ত্রী আছে সেখানে একজন মন্ত্রী অনলি পর ঢাকা সিটির জন্য থাকবে। মন্ত্রী হতে পারে, অনেকবার আলোচনা হয়ে যায় যে এটা একটা স্থানীয় সরকার কমিশন হওয়ার কথা, আলোচনা করে তাকে পাওয়ার দিয়ে সেটা করতে পারে। তার কারণ হলো যে 54টা অর্গানাইজেশনের যে এই জিনিসটা আপনি দেখবেন যে এটা আমরা অনেক আলোচনা করেছি। ঢাকা শহরে আপনার ওয়াসা কাটতেছে এক সময়, আপনার তিতাস গ্যাস কাটতেছে এক সময়, টিএনটি করতেছে এক সময়, যে অর্ডিনেশন যে একটা ডিফিনিট টাইম থাকবে যে আমাদের ড্রাই সিজনে যে নভেম্বর থেকে জানুয়ারি 2 মাসের জন্য সময় দিলাম, যারা যারা যে অর্গানাইজেশন করবে আগের থেকে তাদের বাজেট ফিক্স থাকবে, আগের থেকে টাকা রেডি থাকবে, আগের থেকে তাদের অ্যাপ্লিকেশন রেডি থাকবে, অনুমোদন সমস্ত হয়ে যাবে, ওই নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের মধ্যে সমস্ত কাজকর্মগুলো শেষ করে যাবে। আর সেখানে দেখেন যে বর্ষা চলে আসছে, বর্ষার সময় কাটতেছে, অনেক লোক সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, অনেক লোক সেখানে আপনার যে আপনার রাস্তা ড্রেন হয়ে আছে, চলাচল করতে পারতেছে না। এই জিনিসগুলা বিশৃঙ্খল, অর্থেরও তো অপচয় হয়, রাষ্ট্রের সম্পদেরও তো অনেক অপচয়। এবং জুন মাসে দেখবেন যে তড়িগড়ি করে সারা বছর যে এডিপির টাকাটা আপনার জুন পর্যন্ত, মে পর্যন্ত
তার আপনার 30% তো সে ইমপ্লিমেন্ট করলো, আর দেখা গেছে 1 মাসের মধ্যে সে 100%, বাকি 70% করলো। সেই প্রেক্ষাপটে আজকে যে ওই যে কথাটা বললেন, অনেক মেয়র কিন্তু যে সব কমিটমেন্ট করতেছেন, উনি, আমি জানি না, উইথ ডিউ রেসপেক্ট, তারা যে আইন এবং বিধিগুলো আছে স্থানীয় সরকারের এবং সেই সিটি কর্পোরেশনে, সেগুলা পড়ছেন এবং সেইখানে তারা অনেক কিছু কমিটমেন্ট করতেছে, এবং সেই কমিটমেন্ট গুলা আলটিমেটলি তারা ওনারা রাখতে পারবেন না। এবং যদি এর সঙ্গে যদি ওই কথাটা বলেন যে হ্যাঁ, যদি উনি আগের থেকে একটা ভিশন নিয়ে নামেন যে আইন এবং বিধিতে আমাকে এই ক্ষমতাগুলো আমাকে দেওয়া হয় নাই, কিন্তু আমার কাজ করতে হলে আমার এই ক্ষমতাগুলো আমার প্রয়োজন, সেখানে উনি একটা জিনিস মানুষকে অ্যাপ্রোচ করতে পারেন, সাধারণ জনগণকে, যে এই আইন এবং ক্ষমতা আমার নেই, সেই প্রেক্ষাপটে আমি যদি সামাজিক আন্দোলন তৈরি করি, আমি আপনাদেরকে নিয়ে আন্দোলন করে এই ক্ষমতাগুলো এনে এগুলা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখানে সবাইকে একটা জিনিস মনে রাখা উচিত, সেই জিনিসটা হলো আমাদের ঢাকাটা বাংলাদেশের রাজধানী। 1947 আগে উত্তর না দক্ষিণ, আমাদের পুরো ঢাকাটা বলছি, সেখানে উত্তর এবং দক্ষিণ কম্বাইন্ড বলতেছি। সেখানে 47 আগে এটা ছিল পুরো ঢাকাটা 4টা ভাগে বিভক্ত, গাজীপুর, নারায়ণগঞ্জ, উত্তর এবং দক্ষিণ মিলেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে এরিয়া, এটাই রাজধানী। এবং সেখানে আপনার সাভার পৌরসভা আছে, রাজধানীর মধ্যে, এটা পুরো 1500 না, আমি বলছি পুরো ঢাকা যেটা সেইখানে কিন্তু 1528 বর্গ কিলোমিটার নারায়ণগঞ্জ। তো সেইখানে আপনার এই জিনিসগুলাকে বাস্তবায়ন করতে হলে ওনাদেরকে তখন ওই জিনিসটা বলতে হবে যে এই জিনিস আমার প্রয়োজন, সেই জিনিসগুলাকে করতে হলে এটা আছে বিধিতে, এগুলা আমি করব। ইন এডিশন টু দ্যাট আমাকে এই জিনিসগুলা করতে চাই, যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে সহযোগিতা নিয়ে সেটা আমি বাস্তবায়ন করব। আমি যেটা বলতে চাই যে আমার কাছে একটা পেপার আছে যেটার মধ্যে কতগুলো 28টি বিভাগ রয়েছে, এবং তার মধ্যে 28টি, প্রত্যেকটির মধ্যে বোধহয় 7-8টা করে কাজ আছে। এত ধরনের ছোট ছোট কাজ সমস্ত একজন মেয়রের লেখা আছে, এবং তার জন্য উনি তো বললেন যে 54টি সরকারি বিভাগের পারমিশন নিয়ে করতে হয়। সুতরাং এত কাণ্ড করে আমরা একটা ইলেকশন করি, এবং একজন এত জনগণ এত উৎসাহ নিয়ে একজনকে দাঁড় করায়। এখন তো 2জন, আগে ছিল 1জন, এখন হচ্ছে 2জন। তা সত্ত্বেও তাদের কিন্তু, যেটা আপনারা সবাই বলছেন, আমরা সবাই বোধহয় বলছি, তার কোনো পাওয়ারই নাই কোনো কিছু করা। এই যে সেজন্য যে বিভাগ ওয়াসার, তার মতন তার উপরে আমাদের একটু সুযোগ হয়েছিল একটু জিজ্ঞেস করার এক সময় যে এটা হয় কেন, কোন রকমে তাদের উপরে কোন রকম ইনফ্লুয়েন্স খাটানোর মতো ক্ষমতাই নেই। সুতরাং এত যে একজন ইলেক্টেড, আমরা দুজনেই কিন্তু স্থানীয় সরকার নিয়ে কাজ করি। স্থানীয় সরকারের নির্বাচন হয়, নির্বাচন জনগণের নির্বাচন, যেখানে আসল ক্ষমতা সেই জনগণ যাদের নির্বাচিত করছে তাদের হাতেই কোনো ক্ষমতা থাকে না। এই যে উনি বললেন খুব সুন্দর করে যে এই জন্য কেউ ছাড়তে চায় না কেন্দ্র থেকে, যে যদি ক্ষমতা কমে যায়। ক্ষমতা তো কমবে না কখনোই, তাদের তো অন্য কাজ আছে, আইন প্রণয়নের কাজ আছে, অন্য মানে অনেক ছোটখাটো জিনিসে তো তাদের করা। প্রত্যেক জায়গায় বাজেট একটা থাকে। আমি একটি শহরে বহুদিন থেকেছি এবং জানি, এবং যত বড় বড়, উনি খুব ভালো জানবেন, যত বড় বড় শহর পৃথিবীতে রয়েছে সবগুলো কিন্তু নগর সরকার রয়েছে। সরকার ছাড়া এগুলো যদি প্রত্যেকটিতে যদি তার পারমিশন নিতে হয় এইসব সরকারি বিভাগ থেকে, তাহলে সে কাজ করবে কি করে? সেই জন্য কাজ করতে পারে না। অনেক প্রমিসেস করছে আমাদের যারা প্রার্থীরা, অনেক রকম সুন্দর সুন্দর, একটু আগেও কথা হচ্ছিল অনেক রকম, কিন্তু এগুলো বাস্তবায়ন করবে কি করে? তার কাছে অর্থেরও তো যোগান কম। হোল্ডিং ট্যাক্স আর কিসের বোধহয় জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিবন্ধন আর বিবাহ, এছাড়া তাদের অর্থই এত নাই, বাজেটে নেই, করবে কোথা থেকে? সুতরাং সরকারি বিভাগে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে। সরকারের দিকে যখন তাকিয়ে থাকতে হবে, তাদের ফ্রিডম কতটা আছে? এখন যেভাবে কথা বলছেন তারা, আমি একটা এক্সাম্পল আপনার কথার সাথে জুড়ে দেই। মহিউদ্দিন সাহেব চিটাগং, এবং এটা শুনলে বোঝা যাবে মহিউদ্দিন সাহেব তার যে এখতিয়ার, যদিও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কিন্তু অনেক কিছু করার এখতিয়ার আছে, কিন্তু ক্ষমতাটা তাকে দেওয়া হয়নি। মানে করার জন্য দায়িত্ব দেওয়া আছে কিন্তু ক্ষমতা নাই। যেমন এই প্ল্যান পাস, এই যে মাস্টার প্ল্যান করার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের রয়েছে, কিন্তু করার জন্য যোগান,
অফিস, লোকবল কিছু নাই। ক্ষমতাটা আবার ব্ল্যাঙ্কেট আইন দিয়ে রাজুকে দিয়ে দেওয়া হয়েছে। এটা বলছিলাম যে উনি বিএনপির আমলে কতগুলি বিদেশি ফান্ডেড প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করলেন এবং সেই সময় মাননীয় তৎকালীন মন্ত্রী মান্নান সাহেব সহ সচিব সহ সবাই মিলে এটাকে অ্যাপ্রুভ করে, কারণ এটা একটা অভাবনীয় চিন্তা যে একজন মেয়র তার লোকজনের কথা চিন্তা করে ফান্ডও নিয়ে এসছে, কিন্তু পরবর্তী পর্যায়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা তাকে দেওয়া হয়নি। কিন্তু তিনি কি থেমে থেকেছেন? পরবর্তী যখন আওয়ামী লীগ সরকার আসলো উনি কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত করেছেন, উনি মেয়েদের জন্য আলাদা কলেজ পর্যন্ত করেছেন। আসলে মেয়ররা চাইলে অনেক কিছু হয়তো করতে চেয়েছিলেন। আমি এই জায়গাটা পরিষ্কার করি, এখন দাঁড়িয়েছে কি সে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে মেয়র সেটা করতে পারবেন না, তাকে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত সকলের অনুগ্রহ পেতে হবে। তো তাহলে তাই যদি হয় তাহলে আর নির্বাচনের প্রয়োজন নেই। আমি একটা সিম্পল উদাহরণ দেই, একটা জাস্ট একটু আগে বললেন যে সবাই বলছে মানবিক ঢাকা, তারপরে নিরাপদ ঢাকা, এত কিছু বলছে, অথচ পয়লা বৈশাখে যে ঘটনা ঘটলো এই ঘটনার জন্য যারা এতজন ক্যান্ডিডেট তাদের কাছ থেকে কি আমরা কিছু শুনেছি? এখন তো তারা লাইমলাইটে, এখন তো তারা লাইমলাইটে, মিডিয়া তাদের পিছনে, জনগণ তাদের কথা শুনছে। সুতরাং আমি নিরাপদ ঢাকা চাই বা নিরাপত্তা চাই, মেয়েদের নিরাপত্তা চাই, নারীর নিরাপত্তা চাই, আমরা যদি তাদের মুখ থেকে যদি না শুনি তাহলে প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেছেন। হ্যাঁ করেছে। আমি একটু বলতে চাই যে কারণ এখন তো মিডিয়া তাদের পিছনে ঘুরছে, সুতরাং এত ভিজিবল তারা, তাদের তো প্রয়োজন ছিল। হ্যাঁ অবশ্যই, তবে দু একজন বলেছে, কিন্তু কারা বলেছে জানেন? যারা সব লাইমলাইটে সবাই বলে হেভি ওয়েট ক্যান্ডিডেট যারা, তাদের বাইরে যারা আছেন তারা কিন্তু এইসব নিরাপদের, আমার একটি এরকম সংলাপে যাওয়ার সৌভাগ্য হয়েছিল যেখানে মেয়রাল ক্যান্ডিডেট সবাই ছিলেন, সবাই একেবারে ছোটরা বোধহয় দাওয়াতি পায়নি, তারাও ছিলেন এবং তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এই নারী নিরাপত্তা এবং নিরাপদ শহর ইত্যাদি, যেগুলো হেভিওদের কাছে তো অন্যরকম নানা রকম বিরাট বিরাট একটা জিনিস শোনা যায়। এগুলো কিন্তু শুনেছি, কিন্তু তারা তো কোথাও নাই। তারা হয়তো তাদের পয়সা নেই, কিন্তু তারা ফিল করছেন, তাদের কিন্তু কোথাও জায়গা নেই, প্রচারণায়। এই ইস্যুটাকে কেন্দ্র করে আন্দোলন এবং ক্যাম্পেইন একসঙ্গে করতে পারতেন। আমি একটা অন্য বিষয় একটু অবতারণা করি, খেয়াল করে দেখেন যে এই যে কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা, যদিও আমরা গণতন্ত্র বলছি, এটি যে এই মেয়র অফিসের মধ্যে রয়েছে তার একটা উদাহরণ। মেয়র যদি কলকাতার কথাই বলি, এবং এখন পর্যন্ত কামাল সিদ্দিকী সাহেবের আজকে এটা রেফারেন্স শুনলাম যে ওনার 4-5 বই রয়েছে, তার মধ্যে উনি অনেকগুলি কম্পেয়ার করে বলেছেন যে কলকাতায় এই এলাকার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য জনপ্রতিনিধিত্বশীল নগর সরকার বা নাগরিকদের সরকার। এবং সেই তুলনামূলক বিচারে যদি ঢাকার বা এখনকার সিটি কর্পোরেশন দেখেন, কাউন্সিলররা সরাসরি নির্বাচিত হচ্ছেন, মেয়র আবার 8 জন এমপির এলাকা নিয়ে সরাসরি নির্বাচিত হচ্ছেন। তার জবাবদিহিতা কাউন্সিলরের কাছে কিভাবে থাকলো? কি করে কারণে উনি কাউন্সিলরদের কথা শুনবেন? কি কারণে কাউন্সিলর তার এলাকার সমস্যা নিয়ে আসলে মেয়র সেটাকে শুনে ওটা করতে বাধ্য হবেন? কলকাতার সরকারের ব্যবস্থা যদি একটুখানি তাকিয়ে দেখি যে আসলে আমরা এইখানেই ভুলটা করেছি। এই ওইখানে কাউন্সিলর নির্বাচিত হয় যেভাবে আমাদের মানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কাউন্সিলররা তাদের মধ্যে থেকে মেয়র নির্বাচন করেন এবং কাউন্সিলরদের মধ্যে আবার মন্ত্রিসভার মতো এই যে বিভিন্ন বিষয় রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হয়। এক মানে ওই নির্বাচিত কাউন্সিলের মধ্যে যোগ্যতর কাউন্সিলররা তার প্রধান হন এবং তারা নিয়মিত এই পর্যবেক্ষণ, কার্যক্রম পরিচালনা এবং জবাবদিহিতাটা নিশ্চিত করেন। তার মানে পুরো ব্যবস্থাটার মধ্যে, অর্থাৎ সিটি কর্পোরেশনের আইনের ভিতরেই কিন্তু কেন্দ্রীভূত একটা একনায়কতন্ত্র মানসিকতা রয়েছে এবং তিনি আবার প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্রের বা ওই একনায়কতন্ত্রের শিকার। তো এই যে পুরো চক্রটা, এটা ভাঙার জন্য রাজনীতিবিদরাই তাকে অগ্রসর হতে হবে। আমরা শুধু যেটা চাই, যে কথা বারবার বলছি, আমরা চাই রাজনীতিবিদরাই সক্ষম হন, তারাই ক্ষমতায়ন হোক, কিন্তু যাদের কাছে আমরা সরাসরি জবাবদিহিতা করতে পারি তাদের হাতে যেন ক্ষমতাটা থাকে। রাজনীতিবিদ ছোট জগন্নাথ হয়ে গেলে এই নগরীর যে জটিল অঙ্ক তৈরি হয়েছে, সেই অঙ্কে নগরীর হাঁসফাঁস উঠে গেছে। জনজট, যানজট, জলজট এবং সবকিছু মিলে একটা প্রায় অচল অবস্থার দিকে যাত্রা। আর অভিবাসনও হচ্ছে।
বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন, এই অভিবাসন বন্ধ করা থেকে শুরু করে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সরকার যখন পরিণত করবে, তখন কিন্তু রাজনীতিবিদরাই সবচেয়ে সক্ষমভাবে জনগণকে পরিষেবা দিতে পারবেন এবং আমরা হয়তো কাঙ্ক্ষিত সরকার ব্যবস্থা পাবো। সেটার জন্য আমি এখানে একটা জিনিস ওনার সঙ্গে অ্যাড করতে চাই, যে এখানে সত্যিকার অর্থে আইন এবং বিধি অনুসারে মেয়র মহোদয়কে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, দুঃখজনক হলেও সত্য, সেই জিনিসগুলো কিন্তু সত্যিকারভাবে তারা ইমপ্লিমেন্ট করে না। আপনি দেখেন যে আমাদের ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনাটা ওইখানে জায়গা পাচ্ছে না যে এটাকে আপনার রাখার জন্য, কিন্তু এটাকে আজকে লেটেস্ট টেকনোলজি যেটা হয়েছে সেটাকে কিন্তু আপনি ইলেকট্রিসিটিতে কনভার্ট করা যায়, অল্প রিসাইক্লিং করে অল্প জায়গার ভিতরে কিন্তু মোর অ্যাকোমোডেট করা যায়। সেই জিনিসগুলো কিন্তু ওনারা করার নেই। আপনি যে বিশ্বের যে কোনো শহরে যান, দিনের বেলা কোনো বর্জ্য পরিবহন দেখবে না, যে প্রত্যেকের বাসার সামনে 3-4টা ড্রাম থাকে, সেই ড্রামের মধ্যে কোনটা হার্ড কোনটা সফট কোনটা ক্লিন লেখা থাকে, সেইখানে কিন্তু ফেলতেছে। এবং ছোটবেলায় দেখেছি বোরের আগে ওপেন, হ্যাঁ ওপেন, এবং রাত্রের মধ্যে সেগুলো চলে যাচ্ছে এবং কেউ কিন্তু সেখানে দিনে দেখবে না। সেই জন্য আমি যে জিনিসগুলোর উপরে গুরুত্ব দিতে চাই, যেমন নদী আছে, যে আপনার চারিপাশে নদীগুলা রক্ষা করা, আপনার মাঠগুলা রক্ষা করা। ওনারা মাঠ রক্ষার আন্দোলন করছে, উনি তো মাঠ রক্ষার আন্দোলন করার দরকার নাই। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সিটি কর্পোরেশন। তারা সেই মাঠগুলো, একটা লোক ছেলে পেলে যায় সকালবেলা বৃদ্ধরা হাঁটার জন্য জায়গা নেই। আমি কি কষ্ট হয়েছে, আমি পার্ক উদ্ধার করেছি, 19 বছর 20 বছর খেয়েছে অবৈধভাবে আমাদের ওই পার্কটা, গুলশানের পার্কটা, সেন্ট্রাল পার্কটা, সেটাকে আমি উদ্ধার করেছি। আমি বনানীর মাঠটা, এগুলো উদ্ধার করেছি। এই যে মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা নেই। এবং একটা আর্থকোয়েক হলে, যারা আপনারা জানেন, মোর দেন 7 to 8 রেক্টার স্কেলে যদি একটা আর্থকোয়েক হয়, ঢাকা শহরের জায়গা যে বিল্ডিং যে অবস্থা হবে, মানুষ যে একটা দাঁড়ানোর অবস্থা থাকবে না। এবং যেখানে আমাদের গ্যাস লাইন, পানি লাইন যেভাবে আছে এই অবস্থার, সেগুলোর প্রতি এই ক্ষমতাগুলো কিন্তু ওনাদের আছে। তারপরে আপনার মাঠ রক্ষা করা, পরিবেশ রক্ষা করা, তারপরে আপনার ঢাকা শহরের যে আপনার ট্রাফিক সমস্যাটা, আমাদের যে কোনো ডেভেলপ সিটিতে হলো আপনার প্রায় 27 to 30% হলো রোড, ঢাকা শহর হলো 8%। এগুলা কিন্তু অনেকগুলা উইদিন দা ঢাকা সিটি, ছোট ছোট গলি করা, ছোটগুলো এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওরা পারে, কিন্তু সেই জিনিসগুলো তারা কিন্তু করে না। এবং আপনার যে কোনো শহরে আপনার মোড অফ ট্রান্সপোর্টেশন থাকে 3 প্রকারের, একটা হলো এলিভেটেড, একটা হলো সারফেস, একটা আন্ডারগ্রাউন্ড। এই জিনিসগুলো ইনিশিয়েটিভ নিয়ে যদি আপনার প্রজেক্ট সেইভাবে করে আপনার যদি সরকারের সঙ্গে ফাইট করেন, যখন যেগুলো প্রো পিপল হবে, লোকজনই আপনাকে সেখানে চাপ দিবে, আপনার পক্ষে চলে আসবে। আপনি যদি বলেন যে আমি এই সমস্যাটা সমাধান করার জন্য সরকার আমাকে দিচ্ছেন না, আপনার ডাক দেন, মেয়রের সঙ্গে লোকজন চলে আসবে। আপনি যে কথাটা বলেছেন যে আপনারা করেছেন, কিন্তু আমি এখানে একটা কথা বলবো, যারা সরকারি কর্মকর্তা তারা তো বাস্তবায়ন করবে। আপনি কখন করেছেন? আপনি করেছেন যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল, আর্মি ব্যাগ, তখনই তো ওই গুলশান পার্কটা সেন্ট্রাল পার্ক 19 বছর এটাকে কেস করে আটকে রাখে, সেখানে এই সিভিল গভর্নমেন্টের সময় করেছে। তারপরে বনানী মাঠ, আমি এটা হচ্ছে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট থাকলেই কিন্তু সরকারি কর্মকর্তারা করতে পারে। এটা কিন্তু সেই পলিটিক্যাল, আসল হচ্ছে পলিটিক্যাল, আসল কথাই হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। এবং সেই সদিচ্ছাটা যখন করতে পারবে, সেই পুরা প্রক্রিয়াটা, গণতান্ত্রিক প্রক্রিয়াটাই থাকবে, তখনই কিন্তু তার এটা হবে। নাহলে পুরা স্থানীয় সরকারে যতই নির্বাচন করে আসুক, এত ভোট করে আসুক, কিন্তু তারা কিন্তু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পলিটিক্যালি ওই জিনিসটা না হয়। যিনি স্টেয়ার করবেন তার কিন্তু আপনার সদিচ্ছার ব্যাপার, সদিচ্ছাটা থাকতে হবে। যেমন মহিউদ্দিন সাহেবের কথা বললো, কেন অনেকগুলা তার ক্ষমতার বাইরে, কিন্তু উনি করে ফেলছেন। কি জন্য করতে পারছেন? জনসমর্থন তার পিছনে ছিল। এবং কোন কোন ক্ষেত্রে যাইয়া সরকারের সঙ্গে ওনার দ্বন্দ্ব হয়েছে, আপনার চিটাগং পোর্ট নিয়ে উনি সরকারের লোক, কিন্তু সরকারের সঙ্গে ওনার দ্বন্দ্ব হয়েছে। উনি বলছেন না, এটা আমার করা দরকার, আমার চিটাগংয়ের সাথে এটা করা দরকার, আমি এটা করবো। তো সেই জন্য বলবো, যদি কমিটমেন্ট থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, মনোবল থাকে, তাহলে সেটা অবশ্যই সে করা যায়। হ্যাঁ, থাকতে হবে। আমি এখানে একটা কথা করি, আমার সঙ্গে অ্যাড করে আমি শেষ করতে চাই। সেই জিনিসটা হলো, ঢাকা শহরটা বিফোর 1947 এটা ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। আফটার 47 আমরা দিলেন পাকিস্তানের আমলে, এটা হলো আপনার প্রভিন্সিয়াল হেডকোয়ার্টার। এবং আফটার 71 আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যখন স্বাধীন করলাম, এটা হইলো দেশের ক্যাপিটাল। সেই দেশের ক্যাপিটাল হওয়াতে সমস্ত কর্মকাণ্ডগুলো এখন এখানে। ওই যে অভিবাসনের কথাটা বললো,
আপনি যে কোনো একটা বস্তিতে আজকে যান, আপনি 7 দিন পরে যান, সেখানে ডবল লোক পাবেন। এই অভিবাসনটা যেটা বস্তিবাসী, যে প্রতিনিয়ত যে ফ্লোটা, এখানে কর্মকেন্দ্র, এখানে গার্মেন্টস, এখানে সমস্ত কাজকর্ম, এখানে সমস্ত চাকরি, এখানে সমস্ত, যার প্রেক্ষাপটে প্রতিনিয়ত কিন্তু এখানে লোক বাড়তেছে। এটাকে যদি বন্ধ করতে না পারে, তাইলে এটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। সেই জন্য দেশের যে টোটাল দেশের যে আপনার প্ল্যানিং, সেই প্ল্যানিং সঙ্গে ঢাকা শহরের প্ল্যানিংটা একটা কোঅর্ডিনেট। এটা আপনি যথার্থই বলেছেন, কিন্তু এখানে এইভাবে লোক বাড়ছে, কিন্তু কেন? আমি কিন্তু বড় হয়েছি চিটাগাঙে, তখন চিটাগাঙে দেখেছি অনেক বড় বড় কোম্পানির হেড অফিস ওখানে ছিল, রেলওয়ে হেড অফিস ওখানে ছিল, তারপরে অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ওখানে ছিল। চিটাগাং ওয়াজ দ্য হাব অফ, মানে অল দি কমার্শিয়াল ক্যাপিটাল ছিল। এখন সমস্ত হেডকোয়ার্টার ঢাকাতে এনে ফেলা হলো। ওখানকার অফিসগুলো কোনোটাই আর কার্যকর না, এমনকি রেলওয়ে না। তাতে করে কি হলো, চিটাগাং আস্তে আস্তে মরে গেল, খালি বন্দরটারই এখন সমস্ত রয়েছে। আর সমস্ত লোক হেড অফিস যদি এইখানেই যদি সমস্ত কর্মসংস্থান হয়, তাহলে লোক কোথায় যাবে? অবশ্যই এখানে আসবে। সেই জন্য এখন মেয়রাল ইলেকশনই দেন, স্থানীয় সরকারের ইলেকশন দেন, ওই যে আপনারা সবাই একমত হলেন যে সদিচ্ছা একটা থাকতে হবে, এবং পলিটিক্যাল এটার একটা চিন্তা করে যে যেরকম ভাবে গড়াচ্ছে এইভাবে চলতে গেলে তো এটা একটা হতেই পারে না। এই শহরে এত লোক বসবাস করতে, তাহলে অনেক কিছু করতে পারে। উনি অলরেডি বলেছেন যানজট ইয়ের জন্য এতদিনে কি হয়েছে, একটা ওপর দিয়ে যায়, নিচে দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়, সেটা কেবল রাস্তা, তাও হয়নি, পানি দেওয়া যায়, সেটার কথা বহুবার শুনেছি, কিন্তু হয় না। বহুবার শুনেছি যে জলপথে একটা যাত্রা হবে, সেটাও হয়নি। এইগুলো যদি ঠিক না করা হয়, তাহলে এই যে এত মানবিক এত কিছু প্রমিস করা হচ্ছে, এগুলো কিছু হবে না। এবং এই সদিচ্ছা এটা না হলে সত্যি কিন্তু ঢাকা সদিচ্ছা আসবে কেমন করে? কারণ পলিটিক্যাল প্রসেসের মধ্যে তো আমরা নাই। আমরা যদি পার্লামেন্ট, আমরা যদি রাজনীতিবিদ দেখি, বলে 70% হচ্ছে ব্যবসায়ী। আমি বলবো না যে ব্যবসা করতে পারবে না রাজনীতিবিদরা, কিন্তু যে পেশাতে থাকে তাদের ওই হঠাৎ করে যদি একটা প্রক্রিয়ার মধ্যে না আসে, সবকিছু একটা প্রসেসের মধ্যে আসতে হবে। ওই প্রসেসের মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তো তার ওই সদিচ্ছাটা আনতে হলে এই প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। কিন্তু আমরা মনে করি যে একটা কমিশনের কথা উনি বলেছিলেন, এবং আমি মনে করি এখন কিন্তু সত্যি সময় এসছে। উনি রাজুকের ছিলেন, উনি জানেন, উনি খুব সুন্দর করে সমস্যাগুলো তুলে ধরলেন। এখন কিন্তু সময় এসছে, 2 কোটি মানুষ হয়ে গেছে, এরপরে আরো এগুলোর কি সংকুলন এখন 2টা মেয়র হয়েছে, এরপরে হয়তো আরো 2টো হতে হবে। কিন্তু এ করেও যদি কিন্তু 2টো মেয়র হয়ে কোনো লাভ হয়েছে কিনা, এক্সপেরিয়েন্স কি বলে? এখন তো আমরা দেখিনি 2 কোটি মানুষ, এটাও কিন্তু আমি বুঝলাম না। কারণ আমরা ভোটার হচ্ছে 23 লাখ আর 18 লাখ, 70,000 আর 23 লাখ 50,000। তাহলে কিভাবে আমার ভোটারটাও তো আমি বুঝতে পারছি। কথা বলছেন তার উপর ডিপেন্ড করবো। পুরো বিষয়টা এইভাবে, আমাদের রাজধানী কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে এরিয়া, সেটা হলো রাজধানী। আর আমরা কথা বলছি সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন। মনে রাখতে হবে রাজধানীর মধ্যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঢুকে গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন, সাভার সিটি কর্পোরেশন ঢুকেছে, উত্তর ঢুকেছে, দক্ষিণ ঢুকেছে, সবকিছু মিলে 2 কোটি। এখন জায়গাটা গাজীপুর নারায়ণগঞ্জের লোকজন জানে তো যে তারা রাজধানীবাসী, এটি জানেন কিনা? এটা কিন্তু অনেকে জানে না। এবং রানা প্লাজার ঘটনার পর আমরা যখন আক্রমণ শুরু করলাম মন্ত্রীকে, তখন মন্ত্রী প্রথম জানলেন, ভান্ডার সাহেব তখন মন্ত্রী ছিলেন, উনি একটা টকশোর মধ্যে আমি অনেক প্রথম বললাম, আপনি কি জানেন যেটা আপনার এখতিয়ার? নো, আমার কোনো দায় নাই। আপনার দায় না থাকতে পারে, আমাদের রয়েছে, কারণ আপনি জানেনই না যে এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এলাকার মধ্যে। উনি হতভম্ব, এই প্রথম উনি জানলেন রানা প্লাজা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে। যাই হোক, আমি প্রথম কেসটা আমি ওই ঘটনার সঙ্গে সঙ্গে আমার অথরাইজ অফিসারকে পাঠাই। গুরুত্বপূর্ণ জায়গাটা আসলে বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে 2 ভাগ 4 ভাগ, এটা কোনো বিষয় না। আমরা দেখতে পাচ্ছি যে একটা জটিল অঙ্ক এখানে রয়েছে। 54টি সংস্থা যার যার মতো পরিকল্পনা করছে, কেউ কারো কথা শুনছে না, এবং পরিকল্পনার অনেকগুলি জায়গায় সমন্বয় করলে পরে অনেক সাশ্রয়, দুর্ভোগ, ভোগান্তিগুলি কমতো। কোনোটাই হচ্ছে না। ফ্লাইওভার করছে, কিন্তু অন্যান্য কার্যক্রমগুলি এই ফ্লাইওভারের জন্য যে ব্যাহত হচ্ছে, সমন্বিত করলে সেটা যে হতো না,
হাতের জিল করতে গিয়ে আমরা একটা হারে হারে টের পেয়েছি যে সমন্বয় কত গুরুত্বপূর্ণ। আমরা যে জায়গাটুকু জোর দিচ্ছি সমন্বয়ের ভূমিকায় কেউই রইল না, এবং আমাদের যেটা চাহিদা একমাত্র নির্বাচিত প্রতিনিধি 54 জনের মধ্যে শুধুই নির্বাচিত সিটি কর্পোরেশন মেয়ররা। সেই জন্য আমরা বলছি যেহেতু এরা রাজনীতিবিদ বা জনগণের প্রতিনিধি, এদের হাতে না হয় সে সমন্বয়ের জায়গাটুকু থাকুক, এই হলো দাবি পরিষ্কার। অ্যাডভোকেট রোকসানা খন্দকার, খুব সংক্ষেপে 30 সেকেন্ড শুধু এইটুকুই বলবো যে এদেশের জনগণ নির্বাচন চায়। আমরা আশা করি যে যেহেতু এই সময় নির্বাচন কমিশনেরই একটি বিরাট ভূমিকা আছে, তারা এই দেশের জনগণের, ঢাকা চিটাগংয়ের জনগণের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, তারা সেটাতে সহায়তা করবে। এইটুকুই আমাদের। আমি যেটা বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু উৎসবমুখর পরিবেশে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এবং মানুষের জবাবদিহিতা চায়, এবং মানুষ কাজ চায়। এবং ঢাকা শহরটা আমাদের সকলের শহর, আমরা সবাই ঢাকা শহরে বসবাস করি। আমাদের আগামী প্রজন্ম ঢাকা শহরে বসবাস করবে। এটাকে বসবাসযোগ্য রাখার জন্য যা যা করার দরকার, সেই জিনিসগুলা মধ্যে একটা কোঅর্ডিনেটেড এফোর্টে এই জিনিসটা যদি আমরা করি, তাহলে ঢাকা শহরটাকে বসবাসযোগ্য রাখা যাবে। সেই জায়গাটা যেন আমরা সবাই, সরকার, বিরোধী দল থেকে আরম্ভ করে পেশাজীবী সবাই যেন এখানে কনসেন্ট্রেশন। এই কথার রেশ ধরেই আমি বলতে চাই, ঢাকাকে বসবাসযোগ্য এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখা, নিরাপদ রাখার জন্য যা যা করণীয় সেগুলো সব মেয়ররা প্রমিস করছেন, এবং তারা যাতে সেগুলো করতে পারে সেই আশা নিয়ে জনগণ খুব উৎসাহের সঙ্গেই কিন্তু এই নির্বাচন দেখতে চাচ্ছে। কেন অনেকদিন নির্বাচন তো অর্ধেক হয়েছিল, তারপরে অবশ্য উপজেলা একটা হয়েছিল, কিন্তু এরপরে এইটাই জনগণ খুব উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশ নিতে চাইছে। এবং আমি আশা করব, শেষ কথা বলবো, যে নির্বাচন কমিশন তাদের ক্ষমতা চর্চা করে এবং ক্ষমতার ব্যবহার করে এটাকে সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন করবে। তারপরে কথা মেয়রের সঙ্গে আমরা কথায় বসবো। অনেক ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব, অ্যাডভোকেট রোকসানা খন্দকার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল এবং তালেয়া রহমান। দর্শক, কথা বলছিলাম আমরা আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে। এটি আলোচনায় মোটামুটি ভাবে স্পষ্ট। এই সংশয়টা এখন প্রতিটি ভোটারের, প্রতিটি নগরবাসীর মধ্যে আছে যে নির্বাচনটি শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা। লক্ষণ যেগুলো বলছে সেগুলো কোনো অবস্থাতেই সুখকর লক্ষণ নয়। এবং এখানে প্রধান চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের, কারণ ইতিমধ্যেই খানিকটা আশা জাগিয়েও তারা নিজেদেরকে যথেষ্ট পরিমাণে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। কাজে এই সংশয় কাটাতে হবে, এবং ব্যক্তিত্ব সম্পন্ন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যদি হন, তাহলে তাদের মেরুদণ্ডটাকে আরো খানিকটা শক্তিশালী করতে হবে। আদারওয়াইজ বিকল্প পথ রয়েছে, সেই পথ অবলম্বন তারা করতে পারেন। না হলে তারা প্রশ্নবিদ্ধ থাকবেন এবং নিন্দা সমালোচনার ঝড় বইতে থাকবে তাদেরকে কেন্দ্র করে। নির্বাচনে নানা প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে চলেছেন, কিন্তু আসলে এটি আলোচনায় প্রত্যেকেই একমত যে প্রার্থীরা নিজেরাও বোধহয় জানেন না তাদের কি ক্ষমতা আছে কি নেই। আসলে তেমন কিছু করবার তাদের নেই, তবে যেটুকু আছে সেটুকু আবার অনেকে করবার মতো সক্ষমতা রাখেন না বা করেননি অতীতে। আমরা আশা করব যে ভবিষ্যতে তাদের যেটুকু ক্ষমতা আছে ন্যূনতম সেটুকু করবার চেষ্টা করবেন, এবং নিজেদের ক্ষমতা বাড়াবার জন্য যে যে এলাকায় নির্বাচিত হবেন সেই এলাকার নাগরিকদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করবেন। নগর সরকারের কথা বহুবার এখন যারা মেয়র হবেন তাদের পূর্বসূরীরা প্রায় সবাই বলেছেন, সেই আন্দোলনটি গড়ে তোলা দরকার। স্থানীয় সরকার কমিশন করা দরকার, এটি দীর্ঘদিনের দাবি। এবং সেই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা বাংলাদেশে খুবই জরুরি, যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতাকে কেন্দ্রীভূত করবার দিকেই মনোযোগটা বেশি। একটা সময় আমরা আলোচনা করতাম যে ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে পড়ছেন, এটি একটি খারাপ দিক, কিন্তু এখন লক্ষণটা একটু অন্যরকম, যে রাজনীতিবিদরাই আসলে ব্যবসার দিকে ঝুঁকে পড়ছেন। এই অবস্থা থেকে আসলে রাজনীতিকে বের করে আনতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।